কুষ্টিয়ায় দিনে দুপুরে স্বামী স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক, হত্যাকারীদের ধরতে তৎপরতা শুরু পুলিশের। বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, কয়েক জেলায় চলছে লকডাউন, পরীক্ষা না হয় বরিশালে মিলছে না ইন্টার্ন চিকিৎসক, ঢাকার পথে চীনের উপহারের ভ্যাকসিন। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রক্রিয়ায় ক্ষুব্ধ মেয়ররা, মন্ত্রী কাজে গতি বাড়ানোর কথা বললেও ভিন্ন মত জনপ্রতিনিধিদের। যদি না থাকে তাহলে দেখা যাবে যে ঠিক উপজেলায় যে এরকম একটা সমন্বয়হীনতার মধ্যে চলতেছে, এখানেও হয়তো ঠিক সেই রকম সমন্বয় হবে। তারা অবশ্যই আমাদের পরামর্শ দিবে, তাদের পরামর্শ আমরা কাজ করবো, এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। বঙ্গবন্ধু সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে যাওয়া লরিতে আগুন, পুড়ে দুজনের মৃত্যু, ব্রিজের দুপাশে যানজট। 3 গবেষণা সংস্থার জরিপে স্পষ্ট, করোনা অভিঘাতে কমেছে মানুষের আয়, সংখ্যায় হেরফের থাকলেও বেড়েছে দারিদ্র্য। একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পপুলেশন এখন পভার্টি লেভেলের বিলোতে আছে, সেটা হয়তো 30-এর উপরে বা 35-এর উপরে। আমের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই রাজশাহীর বাজারে, করোনার বিধিনিষেধ ও বাম্পার ফলনে নিম্নগামী দাম। সরকারে যে লকডাউন দিচ্ছে বা লোকজন বের হতে পারছে না, এই কারণে আমরা মালটা ঠিকভাবে কেনা বেচা করতে পারছি না। লোকই নাই, কাস্টমার দেখেন হাজার হাজার গাড়ি, কিন্তু কাস্টমার নেই। 3 ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সাকিবকে ছাড়াই মাঠে মোহামেডান, ঘরোয়া লিগের অনিয়ম তদন্তে এখনও কাজ শুরু করতে পারেনি কমিটি। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরে বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাবো বিস্তারিত খবর। কুষ্টিয়া শহরে বাবা মা সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 12টার দিকে শহরে কাস্টম মোড় এলাকায় একটি বাড়ির সামনে ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি হত্যার কারণও। স্থানীয়রা বলছেন এ মাসেই ভাড়া এসেছে পরিবারটি, তাই তাদের সম্পর্কে খুব বেশি জানা নেই। ঘটনার পরপরই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। হত্যাকারী ধরতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন তারা। কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা গেল কি এবং পুলিশ কি বলছে? আসলে রোবায়েত, এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সাথে কথা বলেছি আমি, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তি আসলে একটি বিকাশ কোম্পানিতে চাকরি করেন, এবং যে মহিলা মারা গিয়েছেন তিনি এই ব্যক্তির স্ত্রী, এবং একটি বাচ্চা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সে বাচ্চাটিও আসলে এই দম্পতির বাচ্চা বলে আসলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত পুলিশের সাথে কথা বলে। তবে কি কারণে হত্যাকাণ্ড, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এ ব্যাপারে এখনো পুলিশ কিছু বলতে পারছেন না। আমি স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছি, আসলে স্থানীয়রা খুব বেশি তথ্য দিতে পারছেন না এই পরিবার সম্পর্কে। তারা বলছেন যে অল্প কয়েকদিন আগেই তারা এই বাসাতে এসেছেন এবং তাদের সম্পর্কে আসলে তারা প্রতিবেশীরা খুব বেশি কিছু জানেন না। তবে এই হত্যাকাণ্ডের পিছনে বেশ কিছু বিষয় উঠে আসছে, এখনো সে বিষয়গুলো নিশ্চিত হতে পারেনি। সেটা নিশ্চিত হয়ে পরবর্তীতে জানানোর কথা বলছেন এখানে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার ওসি। ধন্যবাদ সহকর্মী মাহতাবউদ্দিন লালন জানাচ্ছেন কুষ্টিয়া থেকে। রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 13 জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 6 জন, রাজশাহীর 2, নওগাঁর 3 এবং নাটোর কুষ্টিয়ার 2 জন রয়েছে। রাজশাহীতে গেল 24 ঘন্টায় 1526 জনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন।
368 জন। খুলনায় করোনা হাসপাতালে 4 এবং যশোরে 3 জন মারা গেছেন। এদিকে সংক্রমণ রোধে দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন বিধিনিষেধ। কুষ্টিয়া পৌর এলাকায় 7 দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিনে আছে। নির্দেশনা অনুযায়ী বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, রেস্তোরাঁ। লকডাউনে রাজশাহী নগরীতে ঢিলেঢালা ভাব। বন্ধ আছে সব রুটের ট্রেন চলাচল। শনিবার বিকেল থেকে বিধিনিষেধের আওতায় নড়াইলের জেলা সদর, কালিয়া ও লোহাগাড়া পৌর এলাকা সহ কয়েকটি ইউনিয়ন। এছাড়া শেরপুর, নোয়াখালী সহ দেশের কয়েকটি স্থানীয় জারি আছে বিধিনিষেধ। খুলনায় আজ বিকেল থেকে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে করোনা প্রতিরোধ কমিটি। রাজশাহীতে মওদুদ রানার সঙ্গে যুক্ত হচ্ছি। রানা, করোনা বিশ্ব মেডিকেলে একটি বৈঠক হওয়ার কথা, সে বিষয়ে একটু জানাবেন, আর লকডাউন চিত্রটা একটু জানতে চাই। রবিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি যেটি উল্লেখ করেছেন যে রাজশাহীতে করোনার যে সংক্রমিত হবার হার এবং মৃত্যু হার সেটি উদ্বেগজনক, এবং তিনি বলেছেন যে রাজশাহীতে জেন এক্সপার্ট, আরটিপিসিআর এবং যে অ্যান্টিজেন টেস্ট সব মিলে 24 ভাগ করোনা সংক্রমিত হওয়ার হার হলেও আরটিপিসিআরের হার এবং জেন এক্সপার্টের হার 50-এর উপরে। এবং তিনি বলছেন যে এই যে 50 ভাগ সংক্রমিত হওয়ার হার, এটি আসলে আমাদের রাজশাহী যে সাধারণ মানুষ রয়েছে তাদের যেরকম অনিরাপদ করছে, তেমনি চিকিৎসকদের উদ্বেগ এবং মাথা ব্যথার কারণ। এবং তিনি বলছেন যে লকডাউন প্রতিপালিত হচ্ছে সেটি যদি সুষ্ঠুভাবে কার্যকর করা যায় তাহলে 14 দিন পর থেকে হয়তো করোনার যে হার সেটি নিম্নগামী হতে পারে। তবে তিনি এও বলেছেন যদি সেটি অকার্যকর করা না যায় তবে যে ডেল্টা ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট কিন্তু সাধারণ মানুষকে খুব সংক্রমিত করবে, এবং যে সামাজিক সংক্রমণ শুরু হয়েছে সেখানে জেলা থেকে উপজেলা পর্যায়ে মানুষ সংক্রমিত হবার যে সংখ্যা সেটি থেকেই যাচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি, আমি রয়েছি রাজশাহীর সাহেব বাজারের যে কাঁচা বাজারে, সেই কাঁচা বাজারে আপনি একটু যদি পরিস্থিতি দেখেন, এখানে সাধারণ মানুষ, তাদের মধ্যে কোনো ধরনের যে সংক্রমণের হার, তারপরেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। তারা খুব কাছাকাছি থেকেই কেনাকাটা করছেন, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই। এবং এই দুপুরের পর থেকে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে, যানবাহনের উপস্থিতি বেড়েছে। প্রশাসন বলছেন যে তারা তৎপর রয়েছেন, তারা চেষ্টা করছেন মানুষকে নিবৃত করার। রবিন, মওদুদ রানা জানাচ্ছেন রাজশাহী থেকে। মহামারীর ভয়াবহ প্রভাব পড়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখানকার সেবা কার্যক্রম। এমবিবিএস ফাইনাল পরীক্ষা না হওয়ায় নতুন ইন্টার্ন চিকিৎসক পাচ্ছে না হাসপাতালটি। তাছাড়া বর্তমানে দায়িত্ব পালনকারী ইন্টার্নদের মেয়াদ শেষ হওয়ায় হাসপাতাল ছেড়ে গেছেন অনেকে। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে গড়ে প্রায় 1500। তবে সেবা দেওয়ার জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক। বরিশাল মেডিকেলে যারা নিয়মিত চিকিৎসক রয়েছেন, বিকেল থেকে তারা ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত চেম্বার নিয়ে। ফলে এখানে ভর্তি থাকা হাজারোর বেশি রোগীর চিকিৎসা সেবার দায়িত্ব পড়ে ইন্টার্ন চিকিৎসকদের উপর। তবে বর্তমানে মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিয়মিত 150 জন সহ 200 ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করেন হাসপাতালে, কিন্তু করোনার কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয় এমবিবিএস ফাইনাল পরীক্ষা। তাই 47তম ব্যাচের পরীক্ষা না হওয়ায় হাসপাতালে যোগ দেননি নতুন ইন্টার্নরা। বিপরীতে গত এপ্রিলেই শেষ হয়ে গেছে আগের ব্যাচের মেয়াদ। কিন্তু করোনা মহামারীর কারণে কিন্তু যে লাস্ট যে পেশাগত পরীক্ষার কথা ছিল সেটা কিন্তু হয়নি, যার ফলে এখন আমাদের হসপিটালে ইন্টার্ন চিকিৎসক আছে শুধুমাত্র 60 জনের মতো। আপনি বুঝতে পারছেন, 60 জন আর কোথায় 200 জন। কলেজ বন্ধ থাকায় ফিরে গেছেন বিদেশি শিক্ষার্থীরাও। তাদের বাদ দিয়ে পরীক্ষা না নিতে আবেদন জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমাদের মেডিকেল কলেজের ছাত্রদেরকে টিকা দিবে, টিকা দিয়ে আমরা সরাসরি তাদেরকে পরীক্ষা, এবং শুধু পরীক্ষা দিয়ে তো না, পরীক্ষার পরে তো তাদেরকে ডাক্তার হিসেবে কাজ করতে হবে। সেই জন্য টিকার কার্যক্রম শেষ হলেই মোটামুটি আশা করছি পরীক্ষা হবে। স্বল্প জনবল কাজে লাগিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান হাসপাতালের পরিচালক। মেডিসিন, সার্জারি, গাইনি, 3টে হলো মূল ওয়ার্ড। এই 3টাকে ভাগ করে দেওয়ার প্রেক্ষিতে তারা আবার তাদের প্যারেন্ট ইউনিট থেকে তাদের যে সাবডিভিশনগুলো সেগুলো নিয়ন্ত্রণ করবেন। পরিচালক আরও জানান, হাসপাতালে চিকিৎসকের 224 পদের মধ্যে 124টি শূন্য। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
বিকেলে ঢাকায় আসছে চীনের দেয়া উপহারের আরও 6 লাখ ভ্যাকসিন। করোনা টিকা নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 2টি বিমান। প্রথম দফায় চীন বাংলাদেশকে 5 লাখ ডোজ সিনোফার্মার টিকা উপহার দিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মা ও সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর বাংলাদেশও এই 2 টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। এর আগে গত মাসের 12 তারিখ প্রথম দফায় 5 লাখ ডোজ উপহারের টিকা এসেছিল চীন থেকে। প্রথম শ্রেণীর পৌরসভায় প্রশাসন ক্যাডারের সিইও নিয়োগ নিয়ে অস্বস্তিতে মেয়ররা। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে পৌরসভার কাজে গতি বাড়ানো আর স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ, কিন্তু মেয়রদের সংখ্যা আমলাতন্ত্রকে শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত। উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওর মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পুনরাবৃত্তির শঙ্কাও করছেন পৌর মেয়ররা। নাজমুল হোসেনের রিপোর্ট। দেশে ৩২৮টি পৌরসভার মধ্যে ক শ্রেণীর ১৯৪টি পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে 4টি পৌরসভায় প্রশাসন ক্যাডারের সিইও নিয়োগের পর আরও 2টিতে নিয়োগ শুরু হয়েছে, যাদের বেতন দিতে হবে না পৌরসভাগুলোকে। ২০০৯ সালে স্থানীয় সরকার আইন সংসদে পাশ হয়। সেই আইন অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যকে পৌরসভার উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া শুরুর পর মেয়রদের আপত্তির মুখে তা বাতিল করা হয়। এই ঘটনার এক যুগ পর মেয়রদের সাথে আলোচনা ছাড়াই সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। আমি যদি অসন্তুষ্ট হই তো তাইলে আমার মনে হয় না আমার জবাবদিহিতার থেকে আমি মুক্ত হওয়া উচিত। আর আপনি যদি কোনো দায়িত্ব পালন করেন তাহলে আপনার জবাবদিহিতা কেন থাকবে না? সিদ্ধান্তটা আমার, কোনো আমলার সিদ্ধান্ত নয়। আর দেশটা আমলারা চালায় না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার আছে, সরকার পরিচালনা করে। এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পৌরসভার কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ক্ষুব্ধ মেয়ররা। বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা কর্মচারী সিও নিয়োগকে স্বাগত জানাচ্ছে এবং আমরা ইনশাল্লাহ যারা সিও নিয়োগ হবে তাদেরকে আমরা শতভাগ সহায়তা করব। জনগণের কথা চিন্তা করে ত্বরিত একটা সিদ্ধান্ত নেই। আমরা অনেক সময় আইন কানুন অত দেখতে যাই না, কিন্তু উনারা আইনের বাইরে কোনো সময় যেতে চাইবে না। তারা অবশ্যই আমাদের পরামর্শ দিবে, তাদের পরামর্শে আমরা কাজ করব। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। সিইওদের এসিআর কে দিবেন, মেয়র নাকি জেলা প্রশাসক? এমন জটিল প্রশ্নের সমাধান ছাড়াই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়াকে দুঃখজনক বলছে পৌরসভার মেয়রদের সংগঠন। আগে তার এসিআর আমরা মেয়ররা দিয়েছি, এবং এটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে ঠিক উপজেলায় যে এরকম একটা সমন্বয়হীনতার মধ্যে চলতেছে, এখানেও হয়তো ঠিক সেরকম সমন্বয়। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন জোর করে সিইও চাপিয়ে দিলে তাতে পৌরসভার উন্নতির সুযোগ কম। বিসিএস অ্যাডমিনের একটা প্রশাসক দেওয়া হয়, উনি এসে সব ঠিক করে ফেলবেন এটা আমি আশা করছি না। তথা করা হবে কি বরঞ্চ উভয় পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সোমবার মেয়রদের সংগঠনের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠক করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সকালে গণভবনে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে বিদায়ী প্রধানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শেখ আব্দুল হান্নান। আগামী 3 বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় লরি উল্টে আগুন ধরে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 7 জন। এতে ধীরগতিতে চলছে যানবাহন। ভোররাতে সেতুর 19 নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে। পুলিশ জানে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনে বাস পেছন থেকে ধাক্কা দেয় একটি লরিকে। এতে লরিটি উল্টে আগুন ধরে যায়। পুড়ে মারা যায় নীলফামারীর ডিমলা ও মজনু ও একই উপজেলার নজরুল ইসলাম। এরপর থেকেই সেতুর দুপাশে যানজট তৈরি হয়েছে, থেমে থেমে চলছে গাড়ি। রাজধানী বনানীতে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাত 1:15 নাগাদ একটি পিকআপ ভ্যানে চড়ছিলেন 15 থেকে 20 জন দিনমজুর। কাজ শেষে বনানী থেকে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার পেছন থেকে সজোরে ধাক্কা দেয়, এতে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ছিটকে পড়েন শ্রমিকরা। সেখানে উপস্থিত মানুষ তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। বাকিরা রাস্তার পাশেই শুয়ে বসে পড়ে। পরে পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় তাদেরকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পিকআপটা ওই জায়গায় দাঁড়ানো ছিল, আমরা উঠতেছি,
কথাবার্তা কয়ে ভাড়া মিটাইয়া আমরা এয়ারপোর্ট যাবো। গাড়ি তো উঠাও শেষ, পিছন থেকে ওই কার আসে আমাদেরকে দূরে ধাক্কা দেওয়ার পর আমরা ছিটকে পড়ে যাই হাত জায়গায়। 1:15 সময় সম্ভবত যেটা হয়েছে যে একটা প্রাইভেট কার একটা পিকআপকে ধাক্কা দেয়। পিকআপের মধ্যে দিনমজুর, যে রাতের বেলায় ওরা দিনমজুর প্রায় 15 থেকে 20 জন ছিল, ওরা যাচ্ছিল, এটা যারা পিকআপে ছিল ওরা ওদের বক্তব্য অনুযায়ী, তো ওরা যাচ্ছিল, একটা প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দেয়, পিকআপের ড্রাইভার মারা গেছে বলে আমরা এই মাত্র সংবাদ পাইছি। লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো লাইভ ও লাইকি পরিচালনায় জড়িত থাকার অভিযোগে বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল ঢাকার বিভিন্ন স্থান থেকে সিআইডির সাইবার পুলিশ ইউনিট তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত বিদেশি নাগরিক বিগো লাইভের সাথে সরাসরি সম্পৃক্ত। মোস্তফা সাইফ রেজা বিগো লাইভের বাংলাদেশি অ্যাডমিন, মোহাম্মদ আরিফ হোসেন বাংলাদেশের বিভিন্ন মেয়েদের বিগো লাইভের সাথে যুক্ত করতেন। এস এম নাজমুল হক ভার্চুয়াল মুদ্রা ডায়মন্ড বিক্রির অন্যতম প্রধান এজেন্ট এবং আসমাউল হুসনা সেজুতি বিগো লাইভের প্রধান অ্যাডমিন। আসামিদের জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম এসেছে এবং তাদের বিভিন্ন ব্যাংক ও মোবাইল অ্যাকাউন্টে গত 1 বছরে প্রায় 100 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রাইভেট কার, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, চেক বই ও নগদ টাকা উদ্ধার করা হয়। ডায়মন্ড নাম, এটা বিক্রির মাধ্যমে। ধন্যবাদ। বিগো লাইভ ও লাইকি ডিজিটাল কয়েন সদৃশ্য ডায়মন্ড নাম, এটা বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে। অভিযান চালিয়ে আমরা একজন বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মুজিব বর্ষে ঘর বরাদ্দের নামে ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিরুদ্ধে। অভিযোগ, ইউএনওর শ্যালক হওয়ায় বিধি ভেঙে তাকে দেওয়া হয় প্রকল্প তদারকির দায়িত্ব। তানভীর নামে ওই ব্যক্তির অপকর্ম জানাজানির পর পলাতক তিনি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্যালকের নাম বাদ দিয়ে মামলা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলায় 936টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর প্রতি নির্মাণ খরচ 1,90,000 টাকা। এরই মধ্যে 536টি নির্মাণ সম্পূর্ণ, বাকিগুলোর কাজ চলমান। অভিযোগ রয়েছে টাকা ছাড়া মিলছে না উপহারের ঘর। ভুক্তভোগীদের অভিযোগ, ইউএনওর শ্যালক হওয়ায় প্রভাব খাটিয়ে প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে ছিলেন তানভীর হাসান। ঘর পাইয়ে দেওয়ার নামে বোকা বানিয়েছেন ভাতুরিয়া ও রামপুর গ্রামের হতদরিদ্রদের, হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। তবুও প্রকল্পের তালিকায় নাম না ওঠার অভিযোগ উঠেছে। আমাকে 60 টাকা নিতে বলছে, কত করে, যে 30,000। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি অতগুলো টাকা দিতে পারবো না, কিছু কমাই নেন। তখন শোনা আর কি আমি গরু বিক্রি করে 24,000 টাকা ওনার হাতে দিয়েছি। আমরা একটা ঘর নিচ্ছি আর কি, টাকা দিয়েছি 15,000 টাকা। গত 8 জুন সহযোগী সহ রামপুর গ্রামে যান তানভীর। এ সময় ক্ষুব্ধ জনতা চড়াও হয় তাদের উপর। সহযোগী আবুল কালাম আজাদকে আটক করে পুলিশে দেয়া হলেও পালিয়ে যায় ইউএনওর শ্যালক। স্থানীয়দের অভিযোগ, পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্যালককে বাদ দিয়ে কালামকে আসামি করে মামলা করেন ইউএনও। যারা যোগাযোগ করতে লাইনঘাট আছে তারাই পাচ্ছে, আমি তো যোগাযোগ করি নাই, লাইনঘাট করি নাই, আমরা তো পাই নাই। যারা অসহায় মানুষ, দরিদ্র, তারা তো ঘুষ দিতে পারে না, তারা ঘরও পায় না। গ্রেফতার কালাম অবশ্য দুর্নীতির পুরো দায় চাপিয়েছেন ইউএনওর শ্যালকের ওপর। ইউএনও স্যারের শালা বলছিল যে কিছু নাম দেওয়ার জন্য, আমি এসেছি, বলতেছে যে আমার কাছে কিছু নাম আছে, এই নামগুলো তুমি ব্যবস্থা করে দাও আর কিছু টাকা নাও। তানভীরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তানভীর নামে তার সহযোগী নাম প্রকাশ করেছে সে। এটা মানুষের মৌখিক বক্তব্য, তো আর এটা কম্পালসারি বা এটা কোনো আয়াত না, তাই না? নিজের শ্যালকের পক্ষেই সাফাই দিলেন হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। সাইট দেখাশোনা ঠিক না, তবে একেবারে তো বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, তার জন্য হয়তো সে মাঝে মাঝে গেছে। এই বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে অপরাধী যিনিই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইনের আওতায় যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আইনের আওতায় তাকে আনা হবে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চাইছেন হরিপুরের ভুক্তভোগী মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। করোনায় দরিদ্র হয়েছে কত সংখ্যক মানুষ, কাজ হারিয়েছেন কতজন, সঠিক সংখ্যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এটি স্পষ্ট, জনসংখ্যার বড় একটি অংশের আয় কমেছে, পূরণ হচ্ছে না মৌলিক চাহিদা। দারিদ্র্যের হার নিয়ে জরিপ করেছে 3টি গবেষণা সংস্থা, তবে সেই তথ্য মানতে নারাজ অর্থমন্ত্রী। বিশ্লেষকরা মনে করেন করোনার কারণে দারিদ্র্য বেড়েছে, এটি অস্বীকার করার উপায় নেই।
গাবতলীর পাশে তুরাগ নদী দিয়ে কার্গোতে আসা কয়লা এবং বালি খালাস করে জীবন নির্বাহ করে এসব শ্রমিক, কিন্তু করোনার কারণে অনেকেরই এখন কাজ নেই। কষ্ট করে চলতে আছে, টাকা পয়সা নাই, কাম কাজ নাই, কিভাবে চলি কিভাবে খাই। কাজের মাত্রা খুবই কম এখানে, আর কি কাজ নাই বললেই চলে। একটু কম টাকায় পণ্য কিনতে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সংসারের ব্যয় সামাল দিতে প্রখর রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা পণ্যের জন্য অপেক্ষা। করোনার মধ্যে অনেক নতুন মুখের দেখাও মিলেছে যারা কখনো এভাবে লাইনে দাঁড়ায়নি। পরিবার চলে না, তো যে বেতন ওইগুলো দিয়ে চলতেছে না। লকডাউন আসার পর থেকেই কাজকর্ম নাই, বাজারে দাম বেশি, এই জায়গায় একটু সাশ্রয়ের জন্য আসছে। মধ্যম শ্রেণীর যে ভোক্তারা তারাও এই পণ্যটা এখন কেনে এবং নতুন নতুন ভোক্তা প্রতিদিনই গাড়ির কাছে আসে। অর্থাৎ এটা স্পষ্ট, করোনা মহামারীতে কমেছে মানুষের আয়, দরিদ্র হয়েছে বড় সংখ্যক মানুষ। কিন্তু বিষয়টি কি স্বীকার করেন অর্থমন্ত্রী? স্বীকার করে না, কারণ হলো তারা যদি যাদের কাছে লিস্ট আছে 2 কোটি, 2.5 কোটি বা 3 কোটি বা 1 কোটি বা ইভেন 10 জন, তারা কোথায় পেয়েছে সেই তথ্য আমার জানা দরকার। করোনায় ঠিক কত সংখ্যক মানুষ দরিদ্র হলো তার টেলিফোন জরিপ পরিচালনা করেছে 3টি গবেষণা সংস্থা। সেই তথ্য উপাত্ত নিয়েই অর্থমন্ত্রীর এমন আপত্তি। পিপিআরসি বলছে করোনায় নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। তাদের তথ্য বলছে মাত্র 1 বছরের ব্যবধানে এত বিপুল মানুষের আয়ের স্তরে এসেছে পরিবর্তন। গবেষণা সংস্থা সিপিডি বলছে করোনায় নতুন করে দরিদ্র হওয়া মানুষের সংখ্যা 1,64,00,000। প্রশ্ন হচ্ছে, আসল বাস্তবতা কি? টেলিফোন ভিত্তিক জরিপের হিসাব এসছে, সেটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হয়, তাহলে কোন জায়গায় এটা গ্রহণযোগ্য নয় সেটা আপনাকে বলতে হবে। যে সংখ্যাটা গ্রহণযোগ্য নয়, আমরা কি বলছি যে দরিদ্রতা বাড়েনি করোনার কারণে? এটা তো সারা বিশ্বেই বেড়েছে। করোনার অভিঘাত নিয়ে জরিপ করেছে আরেক গবেষণা সংস্থা সানেম। তাদের মতে দারিদ্র্য সীমার নিচে এখন দেশের 40% মানুষ। বলা হচ্ছে 2005 সালের অবস্থায় চলে গেছে বাংলাদেশ। একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পপুলেশন এখন পভার্টি লেভেলের বিলোতে আছে, সেটা হয়তো 30-এর উপরে বা 35-এর উপরে। এটাকে নিয়ে বিতর্কের স্কোপ নাই। করোনার অভিঘাত নিয়ে বছরখানেক আগে একটি টেলিফোন সমীক্ষা করে সরকারি সংস্থা বিবিএস। সেখানেও দারিদ্র্য সহ নানা ক্ষেত্রে করোনার অভিঘাত স্পষ্ট হয়, কিন্তু সেই তথ্য নীতি গ্রহণের ক্ষেত্রে কি আমলে নেওয়া হচ্ছে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গোপালভোগ, লক্ষণভোগ, ক্ষীরসাপাত, রানী পছন্দের মতো সুস্বাদু পরিপক্ক আমে সয়লাভ রাজশাহীর বাজার। অথচ বাজারে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। শুরুর দিকে কিছুটা দাম মিললেও ভরা মৌসুমে দিনকে দিন কমছে আমের দাম। চাষিরা বলছেন গত বছরের শত কোটি টাকা লোকসানের দগদগে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন তারা। এবার ভালো দাম না পেলে পথে বসে যাবেন। গেল বছরে রাজশাহীতে প্রাকৃতিক দুর্যোগে প্রায় 2700 হেক্টর জমির আমের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হন প্রায় 70,000 কৃষক। বার্ষিক প্রতিবেদনে কৃষি বিভাগের দাবি আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 110 কোটি টাকা। গেল মৌসুমের ক্ষত এবার কাটিয়ে ওঠার আশায় চাষিরা, কিন্তু সে আশায় গুড়ে বালি। বাজার ভর্তি আম থাকলেও সে অনুপাতে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। আমের ফলন বেশি, সেজন্য একটু কিনা বেচা কম হচ্ছে। চাষিদের লজ্জা ব্যাপার, লোকই নাই, কাস্টমার দেখেন হাজার হাজার গাড়ি, কিন্তু কাস্টমার নেই। লক্ষণভোগের মতো আম মন প্রতি বিক্রি হচ্ছে মাত্র 600 টাকায়। 500 থেকে 2000 টাকার মধ্যেই মিলছে রকমারি সব আম। চাষি ও ব্যবসায়ীরা বলছেন করোনার বিধিনিষেধ ও চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজার দিনকে দিন নিম্নগামী। আপনার বাজার 500 থেকে 600, এই দাম তো ধরেন বেচলে তো হবে না ভাই। গোপাল প্রথমে আপনার 2200, 2300, 2000 নিম্ন বাজার ছিল। পরবর্তী টাইমে খেরসা আসার পরে 1800 থেকে 1400 পর্যন্ত বাজার চলছে। নেংড়া আপনার 13 থেকে 1500 চলছে। সরকারে যে লকডাউন দিচ্ছে বা লোকজন বের হতে পারছে না, এই কারণে আমরা মালটা ঠিকভাবে কেনা বেচা করতে পারছি না। গবেষকরা বলছেন এবার বাম্পার ফলন হওয়ায় দাম কম হলেও পরিমাণগত দিক দিয়েই চাষিরা তা পুষিয়ে নিতে সক্ষম। সরকার কিন্তু কৃষি পণ্য তথা এই এলাকার আমের জন্য চিন্তাভাবনা মাথায় রাখেন এবং এগুলো সম্পূর্ণ লকডাউন বা যে সমস্ত বাধা এগুলার বাইরে থাকে। কাজে আমি মনে করি এবারেও এর বাইরেই আছে এবং মোটামুটি তদারকির মধ্যেও আছে। কৃষি বিভাগ জানিয়েছে সংরক্ষণের ব্যবস্থা, বাজার স্থিতিশীল,
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ ও আম রপ্তানিতে উদ্যোগী হচ্ছেন তারা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। নিষিদ্ধ সাকিব আল হাসানকে ছাড়াই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের দেয়া 155 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছে ওল্ড ইউএইচএস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 115 রান। আগে ব্যাটিং করতে নেমে পারভেজ ইমন ও আব্দুল মজিদের উদ্বোধনী জুটি ভাঙে 36 রানে। ইমন 14 রান করে সাজঘরে ফিরলে 3 নম্বরে নেমে ইরফান শুক্কুর ধরেন দলের হাল। মূলত ইরফানের 68, আব্দুল মজিদের 29 আর শামসুর রহমান ও নাদিফ চৌধুরীর 17-14 রানের ছোট 2 ইনিংস 5 উইকেটে 154 রান করে মোহামেডান। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। 3 ম্যাচ শাস্তি কমাতে বিসিবির কাছে অনুরোধ করেছে তারা। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে অশোভন আচরণের জন্য সাকিব আল হাসানকে 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় সিসিডিএম। সেই সঙ্গে 5 লাখ টাকা জরিমানাও করা হয়। সবশেষ মোহামেডান আবাহনী ম্যাচে স্ট্যাম্পে লাথি মারা ও স্ট্যাম্প উপরে ফেলায় তার বিরুদ্ধে এমন শাস্তির ঘোষণা দেয় সিসিডিএম। ম্যাচ এম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে লেভেল 3-র আওতায় দেওয়া হয়েছে এমন শাস্তি। আপিল করছে বোর্ড বরাবর। এখন এই ব্যাপারটা তো আমাদের সিসিডিএম এর কোনো এখতিয়ার নাই, যেহেতু বোর্ড সভাপতি বলছে এটা বোর্ড এটা দেখবে, বোর্ড ডিসিশন। 3 ম্যাচ যেটাই করছে তারা ওটা মকুব করার জন্য ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো পড়বে না। তারা করলে যে কোনো শাস্তি এটা দেন তারা করবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিসিবি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, মোহামেডান যে আপিল করেছে সেখানে আর কি বলা হয়েছে? এবং আরেকটা বিষয় জানতে চাই, গতকাল তো বিসিবি সভাপতি বলেছেন ঘরোয়া লিগের অনিয়ম তদন্ত করা হবে, সেই তদন্তে কোনো অগ্রগতি দেখছেন কি? যে বিষয়টি আমরা বলছি যে তার তদন্তের বিষয়টি, তদন্ত এখনো চলছে। শুধু মোহামেডান না, আসলে পুরো লিগের যে সামগ্রিক তদন্ত আছে, কি হচ্ছে, যে অভিযোগগুলো আছে, সেটি নিশ্চয়ই আরও কিছুটা সময় লাগবে, আমরা জানতে পারবো। মোহামেডান কিন্তু আপনি যেটি বলছিলেন যে ম্যাচে কিন্তু এটা ওল্ড ইউএইচএর বিপক্ষে তারা বৃষ্টি মানে আইনে ডিএল মেথডে এর মধ্যে জিতে গেছে, অর্থাৎ সাকিবকে ছাড়া তারা একটা ম্যাচ জিতে গেছে। তাদের জন্য নিশ্চিতভাবে এটা আরও আত্মবিশ্বাসী করবে। আর একই সাথে যেটি বলছে পরিবর্তন, ক্রিকেট বোর্ডের যে এই যে ম্যাচ পাতানো বা আম্পায়ারিং পক্ষপাতমূলক হওয়া, সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। এমন না যে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে নানা দীর্ঘদিন ধরে চলতে। সেই জন্য অনেক ম্যাচেই সন্দেহ হয়। আজকে কিন্তু খুব বিগ ম্যাচ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আবাহনী এবং প্রাইম ব্যাংক এই মুহূর্তে টেবিল টপার শীর্ষে রয়েছে। আবাহনী জিতে গেলে আবাহনী চলে যাওয়ার সম্ভাবনা আছে টেবিল টপারে। গুরুত্বপূর্ণ ম্যাচ, তামিম ভার্সেস মুশফিকের ম্যাচ বলা যায় সেই জায়গাটিতে। নিশ্চয়ই এখানে অনেক বেশি রোমাঞ্চ আছে। আমরা নিশ্চয়ই কোনো অঘটন ঘটুক সেটা আমরা চাই না। ক্রিকেটে ওই প্রতিযোগিতা থাকুক, মাঠের বাইরে আম্পায়ারদের মধ্যেও থাকুক। একটা কথা রবিন বলে শেষ করি, যে আম্পায়ারদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করা হয়। আম্পায়াররাও কিন্তু এক ধরনের অসহায়, তাদের কিন্তু রুটি রুজিয়ে আম্পায়ারিং করা। আপনি যদি কারো নির্দেশ মতো না চলেন তাহলে কিন্তু আপনি ম্যাচ পাবেন না, আপনাকে কোনো ম্যাচেই দিবে না। তাহলে আম্পায়ার চলবে কিভাবে? সেই জন্য যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক গোড়াতে যেতে হবে। কারা করছে এসব কাজ, কারা নির্দেশ দেয় আম্পায়ারদেরকে, সেগুলোও কিন্তু খুঁজে বের করতে হবে। অসংখ্য ধন্যবাদ সহকর্মী তাহমিদ অমিত। বিকেএসপিতে যাওয়ার পথে হামলার শিকার হচ্ছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী গাড়ি। তবে সাকিব ইস্যুতে নয়, আন্দোলনরত পোশাক শ্রমিকরা হামলা করেছেন গাড়িতে। ঘটনাস্থল নতুন ও পুরাতন ইপিজেডের মধ্যবর্তী স্থান। সকাল 7:45টার দিকে শ্রমিকদের আন্দোলনে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ছোড়ে। এরপর শ্রমিকরা লাঠি সোঁটা নিয়ে রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর করে। মাইক্রোবাসের পেছনের গ্লাস ভেঙে যায়, যে কারণে সৃষ্ট যানজটে মাঠে পৌঁছতে দেরি হয় অফিসিয়ালদের। আজ থেকে শুরু হচ্ছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। রাত 3টায় টানা দ্বিতীয় শিরোপা জেতার টার্গেট নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। অপর ম্যাচে সোমবার সকাল 6টায় লড়বে কলম্বিয়া ইকুয়েডর। ব্রাজিলে আজ থেকে বসছে কোপা আমেরিকার 47তম আসর। করোনার কারণে অস্ট্রেলিয়া ও কাতারের মতো অতিথি দলগুলোর অংশগ্রহণ বাতিল হয়ে যাবার পর শেষ পর্যন্ত 10 দলকে নিয়ে শুরু হচ্ছে নতুন আসর। খেলা হবে ব্রাজিলের 4 শহর রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোইয়ানিয়ার 5টি ভেন্যুতে। 10 দল আছে 2 গ্রুপে। এ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে সর্বাধিক 15টি শিরোপা জেতা উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ে। গ্রুপ বিতে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা। স্বাগতিক ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসর। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভেনেজুয়েলা। কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলে 12 জন আক্রান্ত হয়েছে করোনায়। তবে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ কিছু না জানালেও গণমাধ্যম বলছে এর মধ্যে 5 জন ফুটবলার।
অন্যদিকে দারুণ ছন্দে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বে টানা 7 ম্যাচ জিতেছে তিতে শিষ্যরা। সেই সাথে সবশেষ 2 ম্যাচে নেইমারের দুর্দান্ত ফর্ম কোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিকদের। নেইমারকে সঙ্গ দিতে ফিরমিনিও, হেসুস, রিচার্লিসন, ফ্যাবিনিও, ক্যাসিমিরো, এলিসনের মতো তারকারা তো আছেনই। সেলেসাউদের এই স্বপ্ন আরও গাঢ় করছে ঘরের মাঠে তাদের অনবদ্য কোপার ট্র্যাক রেকর্ড। কোপায় নিজের দেশে সবশেষ 20 ম্যাচে অপরাজিত ব্রাজিল। গ্রুপ বির আরেক ম্যাচে ফেভারিট কলম্বিয়া সকাল 6টায় লড়বে ইকুয়েডরের সাথে। ইনজুরির কারণে হামেস রদ্রিগেজ নেই কোপাতে, তবে ইয়ারিমিনা, ওসপিনা, জাপাতার মতো তারকারা আছে কলম্বিয়া শিবিরে। কিন্তু কলম্বিয়া ত্রাতা হতে পারেন ইতালিয়ান ক্লাব আটালান্টার ইনফর্ম স্ট্রাইকার মুরিয়েল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। তালুকায় ঠাসা ও বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ, তারপরও ব্যর্থতার শিকে ছিঁড়ছে না আর্জেন্টাইন শিবিরে। শিরোপা জয়ের প্রায় 3 দশকের আক্ষেপ সঙ্গী করে আরও একবার কোপা আমেরিকা মিশনে লিওনেল মেসির দল। এবার কি ভাঙবে সেই ব্যর্থতার বৃত্ত? আকাশে নীল জার্সিতে মেসি পারবেন কি শিরোপা উঁচিয়ে ধরতে? লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া, ইউরোপের শীর্ষ 4 লিগ মাতানো এই ফরোয়ার্ডরা দিনের পর দিন ব্যর্থ নিজ দেশ আর্জেন্টিনার হয়ে। আকাশী নীল জার্সিতে কখনোই শিরোপা জেতার উচ্ছ্বাসে মাতা হয়নি তাদের। প্রয়াত ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা সবশেষ শিরোপা জিতেছিল সেও প্রায় 3 দশক আগে, আর সেটি কোপা আমেরিকার ট্রফি জয় দিয়েই। এরপর পেরিয়েছে 27টি বসন্ত, কিন্তু কখনোই উৎসবের রং লাগেনি আকাশী নীল পতাকায়। সময়ের সেরা ফুটবলার মেসিও আটকে আছেন ক্লাব জার্সিতেই। অথচ এই সময়ে 5টি টুর্নামেন্টের ফাইনাল খেললেও একটিতেও শেষ হাসি হাসা হয়নি আর্জেন্টাইনদের। এসব আসরে 4টিতেই মাঠে ছিলেন মেসি। দেশের হয়ে একটি বিশ্বকাপ আর 3টি কোপা ফাইনাল খেললেও শুধু হতাশায় সঙ্গী হয়েছে এই ফুটবল জাদুকরের। বয়স বলছে মহাদেশীয় আসর কোপা জেতার এটি শেষ সুযোগ এলএম10-এর, কিন্তু পারফরমেন্স আর পরিসংখ্যান কি সে কথা বলছে? ঘরের মাঠের আসর খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে, সেই সাথে বিশ্বকাপ বাছাইয়েও খুব একটা ছন্দে নেই আলবিস সেলেস্তারা। শেষ 2 ম্যাচে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে হয়েছে। দিবালোকের মতো পরিষ্কার দলের ডিফেন্স ও মিডফিল্ড দুর্বলতা, যা কিনা ম্যারাডোনার দেশকে ভুগিয়ে চলছে গত 3 দশক। ঘুরে ফিরে কোটি ভক্তের শঙ্কা একটাই, মেসিরা কি পারবেন বেদনার রঙে রাঙানো জার্সিটিকে উৎসবের রঙে রাঙাতে? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। তবে যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, দর্শক সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।